দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। কিছুটা স্বস্তির সময় যাচ্ছে, তবে অনিশ্চয়তা যাচ্ছে না। এই কারণে বলা হচ্ছে, কারণ ইরানকে চুক্তিতে বাধ্য করতে নির্ধারিত সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসে তলব করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেনকে। তখন পর্যন্ত শীর্ষ সামরিক কর্মকর্তারা বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে নির্ধারিত সময়ের আগেই হঠাৎ করে ট্রাম্প ঘোষণা দেন 2 সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই ঘোষণায় বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরলেও চুক্তি শর্ত নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। বিশেষ করে হরমুজ প্রণালী খোলা হয়েছে কিনা এই প্রশ্ন এখনো স্পষ্ট নয়। এই প্রণালীটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যা গত এক মাস ধরে কার্যত অচল হয়ে আছে। আমেরিকার দাবি তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, তবে বাস্তবে বিভিন্ন সংবাদ মাধ্যম কারো কাছেই তেমন কোনো পরিবর্তনের প্রমাণ নেই। ফলে বাজারে এক ধরনের অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে যুদ্ধবিরতির আওতায় লেবানন পড়বে কিনা। ইরান দাবি করছে চুক্তি ভঙ্গ হয়েছে কারণ ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, তবে আমেরিকা ও ইসরায়েল বলছে লেবানন এই চুক্তির অংশ নয়। এই বিভ্রান্তি কূটনৈতিক চ্যালেঞ্জকে আরো জটিল করে তুলছে। এই অবস্থায় যেটুকু আশার বাণী সেটি হলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি পাকিস্তান যাচ্ছেন। সেখানে নতুন দফা নিয়ে আলোচনায় অংশ নেবে মার্কিন দল। আর এই আলোচনা থেকে দীর্ঘমেয়াদে সমাধানের পথ খোঁজা হবে। শান্তি আলোচনায় মধ্যস্থতা করে পাকিস্তান এর মধ্যেই আন্তর্জাতিক দৃষ্টি কাটতে সমর্থ হলে, কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস দুটি সংবাদ মাধ্যম পৃথক দুটি রিপোর্ট করছে এবং এই রিপোর্টে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতের আঙ্গুলে উঠা বসা করছে পাকিস্তান। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে পোস্টটি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে এটি হোয়াইট হাউস থেকে লিখে দেওয়া হয়েছে বলে এই দুটি সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন সূত্রে প্রমাণ মিলেছে। বিশ্লেষকদের মতে এই বর্তমান যে পরিস্থিতি, এটিকে নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা, এটি যেখানে প্রতিদিনের কূটনৈতিক অগ্রগতি, সামরিক উত্তেজনা একসাথে চলছে। অর্থাৎ একদিকে আপনি 2 পা হয়তো অগ্রসর হচ্ছেন, কিন্তু 1 পা পিছিয়ে যেতে হচ্ছে। এবং সবশেষ 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা, নাকি নতুন করে কোনো সংঘাতের সূচনা করবে, সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, তাকিয়ে আছি আমরা। এবং আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সাথে যোগ দিয়েছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই এই কারণে যে অনেকেই ভাবছেন এই প্রায় 40 দিনের যুদ্ধ, এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, আমেরিকা নিঃসন্দেহে কোনো একটা পরিকল্পনা নিয়ে হয়তো এগিয়েছিল, সেই পরিকল্পনা কতটুকু অর্জন হয়েছে? প্রশ্নটা উত্তর দিতে আপনার জন্য সহায়তা হবে। সেটা হলো এই সময়টাতে, অর্থাৎ এই 40 দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক পৃথক ভিন্ন ভিন্ন বক্তব্যগুলো রেখেছেন। আমরা একটু ছোট্ট করে তার বক্তব্যটা শুনি, তখন হয়তো আপনি বুঝতে পারবেন তার মাইন্ডটা কিভাবে উত্থান পতন হয়েছিল। A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. If we didn't hit within 2 weeks, they would have had a nuclear weapon. If we didn't do the B-2 attack a number of months ago, they would have a nuclear weapon. And when crazy people have nuclear weapons, bad things happen. They want to negotiate. Badly. I don't think they're ready for that. But we're not ready to leave yet. But we'll be leaving in the near future. We'll be leaving in pretty much the very near future. But they don't know what's happening. Their Navy's gone. Their Air Force is gone. Their anti-aircraft is all gone. It's all gone. Their radar is all gone. They want to make a deal. The reason they want to make a deal is they have been just beat to shit. Thanks to the progress we've made, I can say tonight that we are on track to complete all of America's military objectives shortly, very shortly. The entire country can be taken out in one night, and that night might be tomorrow night. মোহাম্মদ মালিক, আপনার কাছে ফিরি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সময় অবস্থান দেখেছি, অবস্থান বদলটা দেখেছি, কিন্তু
যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা এই যুদ্ধটা শুরু করলো সেটা কতটা অর্জন হয়েছে? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে একটি কথা বলা হয় যে হি ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, অর্থাৎ আনপ্রেডিক্টেবিলিটিটাই তার জন্য প্রেডিক্টেবিলিটি। তো ঠিক একইভাবে ইরান আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ ইরানের সাথে, দেখুন যে কোনো যুদ্ধই একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ হয়। তবে এইমটা থাকে খুব প্রিডিটারমাইন্ড এবং সুনির্দিষ্ট, সুস্পষ্ট। কিন্তু এই এই যুদ্ধের একেবারে প্রথম থেকেই এখন পর্যন্ত আমরা কিন্তু আমেরিকার কাছ থেকে কিংবা প্রেসিডেন্টের কাছ থেকে সুনির্দিষ্টভাবে জানতে পারিনি যে এই যে ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণ ইরানের উপর আসলে কোন উদ্দেশ্যকে বা কোন লক্ষ্যকে পূরণ করার জন্য এটি করা হয়েছে। তবে যেটি বিভিন্ন সময় প্রেসিডেন্টের কথা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা যতগুলো বিশ্লেষণ দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে মোটা দাগে যদি আমি বলি তাহলে মোট তিনটি বিষয়কে আমরা ধরতে পারি যে লক্ষ্য ছিল আমেরিকার। তার একটা লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্যটাই ছিল যে একদম শুরুতে প্রেসিডেন্ট যেটি বলেছেন যে ইমিনেন্ট থ্রেট ইরানের পক্ষ থেকে, অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র মানে একেবারে তো অর্জনের একেবারে দ্বার প্রান্তে, এবং যে কোনো সময় ইরানের কাছ থেকে একটা বড় রকম থ্রেট হবে আমেরিকার জন্য। অতএব ইরানকে পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্যই ইরানকে আক্রমণ করা প্রয়োজন, বিফোর ইরান অ্যাটাকস আস। তার মানে হলো যে এর এই লক্ষ্যটা যদি বলি তাহলে কি, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্থাৎ নিউক্লিয়ার উইপন তৈরির যে সক্ষমতা সেটিকে ধ্বংস করে দেওয়া, এটি যদি একটি কারণ ধরতে পারি। আরেকটি কারণ আমরা অনুমান করতে পারি, সেটা হলো রেজিম চেঞ্জ। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে আমেরিকার বা ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানকে আক্রমণ করা, রিজিম চেঞ্জ। তার কারণ এই যুদ্ধের অব্যাহতি আগে মানে এই মাসখানেক আগে সম্ভবত, তাই না, যেটা ইরানে একটা অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানে হাজার হাজার লোক মারা গেল, সেই অভ্যুত্থান কিন্তু আমেরিকার হাত ছিল বলে ধরে নেওয়া হয়, এবং সেটি কি ছিল? রিজিম চেঞ্জের জন্য সে অভ্যুত্থান ছিল। এবং আমেরিকা বা প্রেসিডেন্ট নিজেই ডাক দিয়েছিলেন যে অভ্যুত্থানকারীদের বলেছিলেন যে তোমরা আসো, তোমরা শাসনভার গ্রহণ করো, তোমাদের সরকার পতন করো, আমেরিকা তোমাদের পাশে আছে। এবং সেই অভ্যুত্থানটি যখন ইরানি রেজিম সফলভাবে মানে ফয়েল করে দিল, তারপরেই কিন্তু এই যুদ্ধটা আমরা দেখতে পেলাম। তার মানে রিজিম চেঞ্জের বিষয়টি আমার কাছে মনে হয় প্রধানতম লক্ষ্য ছিল। আর আরেকটি বিষয়কে আমরা সামনে নিয়ে আসতে পারি, সেটা হলো যে ইরানের যে আপনার মিসাইল বা ড্রোন বা এন্টি এয়ারক্রাফট বা অন্যান্য এই যেগুলো মিসাইল, ড্রোনস, তারপর নেভিস, এগুলোকে ধ্বংস করে দেওয়াটা, অর্থাৎ প্রি ওয়ার আর্সেনাল ধ্বংস করে দেওয়া ছিল আমেরিকার লক্ষ্য। অর্থাৎ এই তিনটি লক্ষ্যকে যদি আমরা প্রধান ধরি তাহলে মনে হয় যে আলোচনাটা সীমিত রাখা যায়। মানে আমরা তখন বুঝতে পারবো যে কি আমাদের টার্গেট ছিল, কি অ্যাচিভ করা গিয়েছে। এখন আমি টার্গেটটা তো মোটামুটি বললাম, এবার আমি অ্যাচিভমেন্ট সম্পর্কে যেটি বলি, যে আসলে অ্যাচিভমেন্ট আমি মনে করি একেবারে জিরো। তার কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে এটা কিন্তু আমরা এখনো কোনো প্রমাণ পাইনি। এর আগেও যে আমরা নিশ্চয়ই মনে আছে যে গত বছর জুনে আমেরিকার যে একেবারে বিশাল মানে এয়ার বোম্বার্ডিং হলো পারমাণবিক স্থাপনাগুলোতে, এবং তখন কিন্তু প্রেসিডেন্ট খুব দম্ভ ভরে ঘোষণা করেছিলেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আমরা এখন দেখতে পাচ্ছি যে ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম মোর দ্যান 400 কেজি, সেটি কোথায় আছে সেটি খুঁজছেন, আমেরিকা খুঁজছে সেই দখলে নিয়ে আসার জন্য। তার মানে ইরান তার পারমাণবিক গবেষণা চালিয়ে যাচ্ছে, যদি ইরান সবসময় বলছে যে এগুলো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়, তাদের শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই তারা পারমাণবিক গবেষণাগুলো করছে। কাজে আমরা মনে করি যে এটি হ্যাপেন হয়নি। অর্থাৎ মানে একটু যদি আমরা
আরেকটু আগাই, সেটি হলো যে ইরান বলছে যে আমরা এটি পারমাণবিক বিদ্যুৎ কিংবা অন্যান্য জ্বালানি তৈরিতে অন্যান্য ব্যবহার করছি, কাজে exactly। এবং আমরা হ্যাঁ, জানি কথা যে ভালো বল। যে জি, আলোচনাটি বলুন। যুদ্ধের আগে শুরু হয়েছিল, সেই আলোচনায় আমেরিকার পক্ষ থেকে একটি প্রস্তাব তাদেরকে একদম চূড়ান্ত সময়ে তাদেরকে দেয়া হয়েছিল ইরানকে, যে ওকে ফাইন, এই তোমরা আমাদেরকে তোমাদের যে পারমাণবিক যা যা আছে দিয়ে দাও, তোমাদের যে জ্বালানি বাবদ যে পারমাণবিক সহায়তা দরকার হবে সেটি আমেরিকা সহায়তা করবে। এটি দিয়ে রাইট। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছিলেন, তারা কি আসলেই পারমাণবিক বোমার দিকে যাচ্ছেন নাকি তারা আসলে এটিকে জ্বালানি শক্তি হিসেবে ব্যবহার করছেন। কিন্তু ইরান সেখানে সম্মত হয়নি, এখনো সেই শক্তিটা তাদের থেকে গিয়েছে, মানে সেটা ধ্বংস করা সম্ভব হয়নি না পুরোপুরি। সেটি ধ্বংস করতে পারেনি। আর একটা রিজিম চেঞ্জ আমরা তো দেখতেই পেলাম, রিজিম চেঞ্জ হলো না আর কি। অর্থাৎ টপ লিডার্স একদম সুপ্রিম কমান্ডার থেকে শুরু করে এক উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তাদের হত্যা করার পরেও কিন্তু রিজিম চেঞ্জ হয়নি। এইখানে ট্রাম্প একটা ভুল করেছিলেন, তিনি আসলে ভেনেজুয়েলার মতো মনে করেছিলেন ইরানকে, যে ইরানের সুপ্রিম কমান্ডারকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো ভেনেজুয়েলার মতোই মাদুরোকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের জেলে পুরে যেমন তাদের বশংবদ লোক দিয়ে সেখানে রিজিম চেঞ্জ করেছেন, সেরকম একটা অবস্থা ইরানে ঘটবে। কিন্তু একটা জিনিস মানে আমার বুঝলেও আমেরিকা কতটুকু এটাকে নিজেদের মানে বোধের মধ্যে নিয়ে আসছে এটা আমার সন্দেহ আছে। সেটা হলো যে ইরানের শাসন ব্যবস্থাটা কিন্তু ভেনেজুয়েলার মতো বা অন্য কোনো কান্ট্রির মতো নয়। অর্থাৎ ইরানের শাসন ব্যবস্থাটা কিন্তু এক কেন্দ্রিক নয়। এখানে যেমন দেখেন যে আমরা যদি ইরানের প্রশাসনিক কাঠামো বা সাকসেশন প্রটোকল গুলো খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে দেখেন যে যেটা প্রশাসনিক যে কাঠামোটা সেটা কি একদম উপরে সুপ্রিম কমান্ডার, এরপরে প্রেসিডেন্সি আছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আছে, গার্ডিয়ান কাউন্সিল আছে, পার্লামেন্ট আছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সমন্বয়ে একটা কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটা প্রশাসনিক দক্ষতা ইরানের তৈরি করেছে দীর্ঘ 47 বছরে। যেটা যে কারণে ওই একজন নেতাকে বা একজন কমান্ডারকে মেরে ফেললেই কিন্তু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়, শাসক পরিবর্তন মানিক ভাই, হয় না। এটা একটু বুঝেনি, এটা একটু আমরা বুঝেনি। সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন বেঞ্জামিন নেতানিয়াহু যে প্রেজেন্টেশনটি দিয়েছিলেন, নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বলছি, কালকে তারা একটি প্রতিবেদন করেছে যে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে একদম ফেব্রুয়ারির শুরুর দিকে বেঞ্জামিন নেতানিয়াহু এসেছিলেন হোয়াইট হাউসে, একদম গোপনে অল্প কয়েকজন মানুষের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা যে প্রেজেন্টেশন দিয়েছিলেন, সেখানে প্রেসিডেন্টকে তখন কিছুটা পুরোপুরি কনভিন্স করা না গেলেও যখন এটি শেষ মুহূর্তে মোসাদের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়েছে যে আয়াতুল্লাহ খামেনি এবং তার মন্ত্রী পরিষদ তারা বাংকার থেকে উপরে উঠে আসছেন একটি বৈঠক করার জন্য, মোসাদের হাতে একদম নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল। এবং এটি দেওয়ার পরে প্রেসিডেন্টকে যখন প্ল্যানটা বুঝিয়ে দেওয়া গেল, আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, যে এই টাইমটাতে যদি অ্যাটাকটা করা যায় তাহলে শেষ করে দেওয়া যাবে। এখন আমরা যতই বলি না কেন যে আয়াতুল্লাহ খামেনি গিয়েছেন, ইরানের 50 জন লিডার চলে গিয়েছেন, এটি তেমন কোনো ক্ষতি হয়নি, সে জায়গায় মোস্তফা খামেনি এসেছেন, কিন্তু ক্ষতি তো হয়েছে। মানে আয়াতুল্লাহ খামেনি আর মোস্তফা খামেনির মধ্যে তো একটা পার্থক্য আছে। মানে আরেকটু উদাহরণ দিয়ে বলি যে হয়তো কোনো জাতীয় একটা ক্রিকেট দলের ক্যাপ্টেন পরিবর্তন হয়ে আরেকজন আসেন, কিন্তু ওই আগের যে ক্যাপ্টেন, কোন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার মতো ক্যাপ্টেন থাকেন, সেসব ক্ষেত্রে তাদেরকেও তো মিস করা হয়। আয়াতুল্লাহ খামেনিকে যে শেষ করে দেয়া গেল এবং লারজানির মতো ইন্টেলেকচুয়াল ব্যক্তিদেরকে শেষ করে দেয়া গেল, এটি কি ক্ষতি নয়? না না, অবশ্যই ক্ষতি। দেখুন না, ক্ষতি যে হয়েছে সে কোনো সন্দেহ নেই। তার কারণ যে কোনো যুদ্ধেই আপনি জয়লাভ করলেও কিন্তু আপনাকে ক্ষতি বহন করতে হবে, অর্থাৎ যুদ্ধে ক্ষতি হবেই। ইরানের ক্ষতি হয়েছে এবং সাংঘাতিক ভাবে ক্ষতি হয়েছে, যেটা আমরা আরো সামনে বুঝতে পারবো। কিন্তু যে আমেরিকার যে উদ্দেশ্য ছিল রিজিম চেঞ্জ করা, সেটি তো ঘটেনি, রিজিম চেঞ্জ কিন্তু হয়নি। আমার মধ্য কথা হলো, আমার কনক্লুশনটা ওই জায়গাতেই। ক্ষতি হয়েছে নিঃসন্দেহে। ইরানের যে 50 জন লিডার এবং কমান্ডার যে হত্যা করা হলো, নিঃসন্দেহে ইরানের এই বর্তমান শাসক শ্রেণীর জন্য তারা অমূল্য সম্পদ, এবং তার রিপ্লেসমেন্ট এবং প্রপার রিপ্লেসমেন্ট রিয়েলি টাফ এবং ইম্পসিবল। কিন্তু আমেরিকা যে উদ্দেশ্যে করেছিল যে এদেরকে সবাইকে মেরে ফেলতে পারলেই রিজিম জনগণ রাস্তায় নেমে আসবে, প্রেসিডেন্ট কিন্তু আহ্বানও জানিয়েছিলেন আমাদের প্রেসিডেন্ট ইরানি জনগণকে যে যেই আমরা বোমা বর্ষণ বন্ধ করব, তোমরা রাস্তায় নেমে আসবে, এসে তোমাদের ক্ষমতা তোমরা গ্রহণ করবে। কিন্তু জনগণ রাস্তায় নেমে আসেনি, ক্ষমতা গ্রহণ করেনি, বরং দুর্বল হোক
বা যথাযথ রিপ্লেসমেন্ট না হোক, দেয়ার ইজ রিপ্লেসমেন্ট, তার মানে রিজিম চেঞ্জটা হয়নি। জি। আরেকটা জিনিস যেটা হলো যে ইরানের যে ওই যে ক্ষেপণাস্ত্র সক্ষমতাটা, এটি কিন্তু আপনি দেখেন যে এই যে এত অজস্র ক্ষেপণাস্ত্র এই গত 6 সপ্তাহে ইরান নিক্ষেপ করেছে, তারপরে কিন্তু যতটা ইন্টেলিজেন্স রিপোর্টে জানা যায় যে এখন পর্যন্ত 50% সক্ষমতা তাদের আছে। হ্যাঁ, আবার মিসাইল, নতুন করে বিশেষ তো করে তারা- মিসাইলের ক্ষেত্রে এখনো 50% মিসাইলের তাদের কাছে আছে। এক্স্যাক্টলি। আর আরেকটা দেখেন প্রযুক্তিতে কিন্তু সাংঘাতিক সহায়ক হয় একটা দেশের জন্য। যেমন ইরান যে মিসাইল গুলো তৈরি করে সেগুলো হয়তো $5,000 থেকে $20,000 খরচ করে একটা মিসাইল তৈরি করতেছে, কিন্তু যেটা আমেরিকা বা ইসরায়েল যে ইন্টারসেপ্টর যেটা ইউজ করে সেটা হয়তো $50 লাখ খরচ হচ্ছে। ওকে। কাজেই এইখানে কিন্তু অল্প দামে মানে সস্তা কম টাকা খরচ করে এমন ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে যেটাকে প্রতিরোধ করার জন্য আমেরিকাকে বা ইসরায়েলকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। বরং এটাও জানা যায় যে তাদের যে ক্ষেপণাস্ত্রের মজুদের চাইতে এদের প্রতিরোধ ক্ষমতাটা আরো বেশি দুর্বল হয়ে গেছে। তো হাউএভার কারণ আমাদেরকে ইউক্রেনে দিতে হচ্ছে, ইসরায়েলকে দিতে হচ্ছে, সো সেই জায়গায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এবং মিডল ইস্টের কোন দেশ কিন্তু ইউক্রেন থেকে সহায়তায় নিচ্ছে এই সমস্ত অ্যান্টিসেপ্টর ইয়ে করার জন্য, প্রযুক্তিটা নেওয়ার জন্য। তো মোটা দাগে যদি আমরা 3টা লক্ষ্যকে দেখি, যে 3টি লক্ষ্য ছিল ইরান যুদ্ধের, তো 3টে লক্ষ্যের একটা লক্ষ্য অর্জন হয়নি, ক্ষতি হয়েছে ইরানের। হ্যাঁ, আমেরিকার চেয়ে অনেক বেশি অনেক ক্ষতি ইরানের গুণ বেশি হয়েছে, কিন্তু কিন্তু লক্ষ্য অর্জন আমেরিকার জন্য হয়নি। মানে নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো বিষয় হয়েছে, কিন্তু নাকটা তো গেল। আমি একটু আব্দুর রশিদ আপনার কাছে জানি, সেটা হলো আমরা বিশ্লেষণ করছি, নানাভাবে বিশ্লেষণ করছি, অনেক লম্বা সময় নিয়ে আমরা মোহাম্মদ মালেক ভাইয়ের বিশ্লেষণটাও শুনলাম। আপনার কাছে একটু শুনি যে মানে আমেরিকার কি শুধুই গেল, নাকি কিছু না কিছু পেয়েছে, নাকি আসলে পাওয়ার মতো কোনো অবস্থা নেই আমেরিকায়? ধন্যবাদ জিয়ল ভাই। আসলে আমেরিকার আসলে কি গেল এটা আসলে অ্যাসেস করতে গেলে আমাদেরকে আরো সময় ধরে অপেক্ষা করতে হবে, বাট সো ফার আপ আনটিল নাও টুডে আমরা যদি এটাকে অ্যাসেস করতে যাই তাহলে আমরা অবশ্যই মনে করবো যে আমেরিকা এখানে বাই ফ্যাক্ট তারা ইকোনমিক্যালি লুজার হয়েছে অনেকটা। কারণ আপনি জানেন যে যুদ্ধে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন করে খরচ হয়েছে, যদিও যুদ্ধে অনেকের প্রেডিকশন হচ্ছে এটা মোর দ্যান $100 বিলিয়ন চলে গেছে, এবং আমাদের প্রেসিডেন্ট ইতিমধ্যে আরো $200 বিলিয়ন চেয়েছে হচ্ছে কংগ্রেসের কাছ থেকে যুদ্ধ স্প্যান্ড করার জন্য। এছাড়া পাশাপাশি সবচেয়ে আমাদের আনরিপেয়ারেবল যে লসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 13 জন সোলজারকে আমাদেরকে খুয়াতে হয়েছে, যেটা আমেরিকার জন্য খুবই পেইনফুল, আমেরিকার জনগণের জন্য পেইনফুল। অ্যাট দ্য সেম টাইম আরো প্রায় 200-র মতো সোলজার আমাদের আহত হয়েছে। নট অনলি দ্যাট, আমাদের যে শৌর্যবীর্যের শক্তির যে মিলিটারি, এবং সেই মিলিটারি যে আমাদের F-15 বিমান এবং অ্যাপাচি হেলিকপ্টার, এগুলো কয়েকটা ভূপাতিত হয়েছে, এবং আমাদের একটা নৌবহরের পর্যন্ত আঘাত হয়েছে। এগুলোর মধ্যে দিয়ে আমাদের তো যথেষ্ট ড্যামেজ হয়েছে। তবে সবচেয়ে যেটা ক্ষতি বা লস আমাদের হয়েছে সেটা হচ্ছে সারা বিশ্বে আমরা যে ট্রাস্টটা বিল্ড করেছিলাম, যে আমাদের ডলারকে সবাই বিশ্বাস করে। ডলার কিন্তু একটা কাগজের উপর বিশ্বাস তখনই মানুষের তৈরি হয় যখন একটা জাতি বা নেশনের আপনার রুল অফ ল এর উপরে মানুষের আস্থা বা বিশ্বাস আসে, অথবা তার ডেমোক্রেসির উপর বিশ্বাস আসে। তো আমাদের যে রুল অফ ল এবং ডেমোক্রেসির উপর যে বিশ্বাসটা ছিল যে আমরা সারা পৃথিবীকে মানে যুদ্ধ থেকে মুক্ত করব, কোনো ছোট দেশগুলোকে বড় দেশগুলো গ্রাস করবে না, কিংবা ইউক্রেনের মতো দেশ যদি রাশিয়ার মতো পরাশক্তি আক্রমণ করে তাহলে আমরা ইউক্রেনের মতো দুর্বল দেশগুলোকে হেল্প করবো যাতে বড় দেশগুলো আসলে দুর্বল দেশগুলোকে গ্রাস না করে, তাই না? এই যে একটা বিশ্বাসের জায়গা, যে কোথাও কিছু হলে কিন্তু সবাই আমেরিকার কাছে ছুটে আসতো যে আমেরিকা তুমি আমাকে হেল্প করো, কারণ হচ্ছে তোমাকে ছাড়া আমি কোথায় যাব। এবং নট অনলি দ্যাট, আমেরিকার যে পৃথিবীকে আপনার কোল্ড ওয়ারের সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করা, এরপরে জার্মানিকে একত্রীভূত করা, এবং দক্ষিণ আমেরিকার সাথে ভালো রিলেশনশিপ তৈরি করা, এবং সর্বোপরি ইউরোপ বা নেটোর সাথে আমাদের যে একটা 49 সাল থেকে এই পর্যন্ত যে আমাদের একটা ট্রাস্ট বা বিশ্বাসের যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। এবং এই ক্ষতিটা আমাদেরকে পুষিয়ে নিতে কিংবা এই ক্ষতিটাকে রিপেয়ার করতে কিন্তু আমাদের বহুত সময় লাগবে। দেখবেন এর আগে আমেরিকার যত প্রেসিডেন্ট ক্ষমতা এসেছে তারা কিন্তু সবসময় সংযত ভাবে কথা বলতো, যুদ্ধ নিয়ে কিন্তু তারা এত বেফাস কথা বলতো না, এত ডবল স্ট্যান্ড পলিসি করতো না, সকালে বিকালে সন্ধ্যাবেলা টুইট করতো না, বা ভিন্ন ভিন্ন কথা চেঞ্জ করতো না, বা এই ধরনের ওয়ার ক্রাইম করার মতো কথাবার্তা কিন্তু বলতো না, যে একটা দেশের সম্পূর্ণ সভ্যতাকে আপনি নিঃশেষ করে দিবেন, একটা দেশের ব্রিজ কিংবা অবকাঠামো আপনি ধ্বংস করে দিবেন, বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেন। এগুলো কিন্তু ওয়ার ক্রাইম, এবং ওয়ার ক্রাইম এগুলোর ডেফিনেশন কিন্তু আমরাই তৈরি করেছিলাম জেনেভা কনভেনশনে, যাতে আমরা ছোট দেশ বড় দেশ সবাই মিলে যাতে একে অপরের সাথে যুদ্ধ না করি। এখন সেই ধরনের জায়গায় আমরাই সেই ডেফিনেশন গুলোকে ডেন্টেড করছি। তো এই জায়গাগুলোতে আমেরিকার যে
একটা খুব চমৎকার একটা নীতি ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার মধ্যে দিয়ে পৃথিবীর মধ্যে একটা মানে গণতন্ত্রের সুবাতাস, আইনের শাসনের সুবাতাস, এক পৃথিবী তৈরি করার যে একটা প্রচেষ্টা, সেই জায়গাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের সময়, এই জায়গাগুলো আমরা রিবিল্ড করতে আমাদের দিনের পর দিন, বছর পর বছর কিন্তু ভবিষ্যতে সময় লেগে যাবে। তারপরেও বলি আমেরিকা এখনো পর্যন্ত টিকে আছে, বিকজ এখনো পর্যন্ত কিছু বিশ্বাস আমেরিকার উপরে আছে যে একজন প্রেসিডেন্ট এসে হয়তো বড় ধরনের ক্ষতি করতে পারে, কিন্তু আমেরিকা তো একটা একটা চেইনের মধ্যে দিয়ে চলে। এই প্রেসিডেন্ট হয়তো থাকবে না, নতুন প্রেসিডেন্ট আসবে, তিনি হয়তো আমেরিকার বিশ্বাসকে আবার পুনরুদ্ধার করবেন। এবং সবচেয়ে বড় আস্থার জায়গাটা হচ্ছে আমাদের ডলার, যে এই পেট্রো ডলারের মধ্যে দিয়ে সারা পৃথিবী থেকে আমেরিকা অর্থনৈতিকভাবে যে শক্তি তৈরি করে, এই জায়গাটা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও ডলারের মূল্য 10% মতো পতন হয়ে গেছে, অন্যদিকে ডলারের প্রতি বিশ্বাস হারিয়ে অনেকে গোল্ড রিজার্ভ করা শুরু করছে। চায়না এবং ইন্ডিয়ার মতো দেশগুলো গোল্ড, এবং ইউরোপের মতো দেশগুলো গোল্ড রিজার্ভ করা শুরু করে দিয়েছে। তো আমাদের যদি ডলারের প্রতি বিশ্বাসটা, এই কাগজের প্রতি বিশ্বাসটা যদি শেষ হয়ে যায়, বা পেট্রো ডলারের পরিবর্তে যদি মানুষ ওয়ান রুবল কিংবা পাউন্ডের মধ্যে দিয়ে যদি কখনো মানে তেল গ্যাস কেনা শুরু করে বা এনার্জি কেনা শুরু করে, এই ডলারের পতন দিয়ে কিন্তু আমেরিকার পতনের একটা বিশাল শুভ সূচনা কিন্তু হতে পারে। আমরা সেটা এক্সপেক্ট করি না, কিন্তু এই জায়গাগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, আমরা যদি এই যুদ্ধ অল্প সময়ের মধ্যে যদি আমরা শেষ করতে না পারি, ইরান তো ক্ষতিগ্রস্ত হবে, কারণ ছোট দেশ ও কখনো আমেরিকার সাথে ইসরায়েলের সাথে পেরে উঠবে না। কিন্তু আমাদের আস্থা বিশ্বাসের যে সংকটটা তৈরি হবে, এটা হবে আমাদের সবচেয়ে বড় ড্যামেজ। এবং এই ড্যামেজটা রক্ষা করতে গেলে আমাদেরকে এখনই যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে হবে। কারণ হচ্ছে আমাদের ওখানে দেখেন, আমরা ইমিনেন্ট থ্রেট বলে যেভাবে করে আক্রমণ করি বিভিন্ন দেশকে, ইরান কোনোভাবে আমাদের জন্য ইমিনেন্ট থ্রেট ছিল না। এখন অনেক বিশেষজ্ঞ সে কথা বলছে, ইরান একটা গুলি ছড়েনি কখনো কোনো দেশের প্রতি, কিংবা আমেরিকান কোনো বেস কিংবা আমেরিকান ল্যান্ডের প্রতি। তারপরে একটা দেশের কথা শুনে, আপনি নিউ ইয়র্ক টাইমস এর কথা বলছেন, নিউ ইয়র্ক টাইমসে কিন্তু একটা ডকুমেন্টেশনে বলছে যে এই যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে নিয়ে গেছে, অর্থাৎ আমরা ইসরায়েলের যুদ্ধ করছি। দেখেন, আমার সাথে ইরানের সিজ ফায়ার হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম ইসরায়েল কিন্তু লেবাননের ভূখণ্ড দখল করছে, সিরিয়ার ভূখণ্ড তারা দখল করা হয়ে গেছে, এবং ফিলিস্তিনি রাষ্ট্রটাকে কিন্তু ধীরে ধীরে তারা গ্রাস করছে। অর্থাৎ ইসরায়েলকে কিন্তু আমরা থামাতে পারছি না। অর্থাৎ আমরা যুদ্ধ করছি। আরেক দেখেন, আমরা যখন ইরান ইউএস চুক্তি নিয়ে বা সিজফায়ার নিয়ে ব্যস্ত, ইসরায়েল কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত। ইসরায়েলকে কিন্তু প্রতি ফোকাস আমাদের কম, আমাদের ফোকাস হচ্ছে সিজফায়ারের প্রতি, আমাদের ফোকাস হচ্ছে ইরান এবং আমেরিকার প্রতি। কিন্তু ইসরায়েল যেটা তার বড় এজেন্ডা নিয়ে আমেরিকাকে ওই যুদ্ধে নিয়ে গেছে, সেই এজেন্ডা কিন্তু সে ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সে কিন্তু বড় জায়গা দখল করে নিয়েছে সিরিয়া, সে বড় জায়গা দখল করছে লেবাননে। এই যে দেখেন, আজকে যেই 12 ঘন্টা আগে যেই লেবাননে যেই আক্রমণটা করেছে, প্রায় 200 মতো মানুষ মারা গেছে। এর মানে সিজফায়ারের পার্ট হিসেবে ইসরায়েলকে কিন্তু আমরা থামাতে পারছি না। তো এটা যদি এমনই হয়, তাহলে হবে কি, এই যুদ্ধের মধ্যে দিয়ে একটা সময় আমেরিকাই স্বয়ং একটা বড় বিশ্বাস এবং আস্থার ক্ষতির জায়গায় চলে যাবে, যেটা আরেকটা রাষ্ট্রের কারণে হবে, এবং যে ক্ষতিটা হবে ইনরিপেয়ারেবল, এবং আমাদের হয়তো বছরের পর বছর লেগে যাবে বিশ্বের প্রতি এই ট্রাস্টটা তৈরি করতে। আমরা ইসরায়েলের বিষয়টা আসবো, কেন থামছে না, কেন চালিয়ে যাচ্ছে, কিংবা থামবে কিনা। কিন্তু তার আগে একটু ইরান আমেরিকা রসায়নটা শেষ করি। আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যুদ্ধটা থামবে কিভাবে? কারণ আজকে পর্যন্ত যে অবস্থা, ইরান হরমুজ প্রণালীতে তাদের অবস্থানটা এখন পর্যন্ত অনড় আছে। কেউ বলছে না যে সেখান দিয়ে আমেরিকান কোনো জাহাজ এখন পর্যন্ত পার হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও আজকে আবার তিনি টুইট করেছেন, তিনি বলছেন যে না, ইরান তো ওটাকে আটকে রাখার কথা না, কিংবা আমরা যেটা জানি যে যুদ্ধবিরতিটা হওয়ার অন্যতম শর্ত ছিল হরমুজটা খুলে দেওয়া হবে। আপনার কি কোনোভাবে মনে হয় যে ইরান যে টোল পদ্ধতিতে যাওয়ার চিন্তা করছে, আমেরিকান কোনো জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে টোল দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আসবে, দরকার হলে তিনি আরেকটা যুদ্ধ করবেন না? চমৎকার প্রশ্ন। আসলে এটা তো সম্পূর্ণ আত্মমর্যাদার প্রশ্ন। আমরা তো বলেছি যে আমরা অবলিটারেট করে দিয়েছি, তাদের মিসাইল ক্যাপাসিটি শেষ করে দিয়েছে, আমাদের নেভি শেষ করে দিয়েছে, তাদের এয়ারফোর্স শেষ করে দিয়েছে, এবং তাদের নিউক্লিয়ার স্থাপনাগুলো আমরা কমপ্লিটলি অবলিটারেট করে দিয়েছি। এগুলো তো আমাদের প্রেসিডেন্টের ভাষা। এখন অবলিটারেট করার পরে আমরা আবার প্রেসিডেন্ট এই কথা বলেছেন আমরা যুদ্ধে জয় করেও ফেলেছি, তো তারপরে এখনো পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ কেন? আসলে যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ সিজফায়ার নামে যে নাটকটি আমরা দেখছি, এই নাটকটার ভিতরে ভিতরে হচ্ছে কি, আপনি যখন একটা রেস শুরু করবেন, রেসের মাঝখানে গিয়ে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি আপনার ফিনিশিং লাইনে পৌঁছতে পারছেন না, প্রত্যেকেরই তো একটা এজেন্ডা আছে, কেউ তার এজেন্ডায় কিন্তু এখনো ভাবে 100% মানে যেতে পারেনি। সুতরাং এটা একটা রেস্ট। এই মধ্যে রেস্টের মধ্যে দেখেন, আজকে আমাদের প্রেসিডেন্ট কিন্তু টুইট করেছে সকালে, আপনি দেখেছেন কিনা? সেই টুইটে কিন্তু বলেছে, তিনি আর্মিদেরকে সতর্ক থাকতে বলেছেন। তিনি কিন্তু এই ফাঁকে আর্মিকে আরো শক্তিশালী করার কিন্তু প্রক্রিয়ার কথা তিনি বলেছেন। আবার অন্যদিকে এই 2 সপ্তাহে সিজফায়ারে কিন্তু ইরানও আবার নিজেকে রিবিল্ড করবে, রিবুস্ট করবে, এবং তারাও কিন্তু তাদের স্ট্র্যাটেজি তৈরি করবে। দেখেন, যুদ্ধ এটা এই সিজফায়ারের মধ্যে দিয়ে যুদ্ধ বন্ধ হবে না। এটা সিজফায়ার হচ্ছে একটা
ক্লান্ত সময় দূর করার জন্য এবং নিজেকে আবার রিবিল করার জন্য। যুদ্ধ যদি বন্ধ করতেই হয় তাহলে আপনাকে, ইট ইজ কমন সেন্স, আপনাকে যে ভেস্টেড ইন্টারেস্ট এন্ড কন্টিনজেন্ট যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলোকে ইনভলভ করতে হবে। এই যুদ্ধবিরতির এগ্রিমেন্ট তৈরি করতে গেলে আপনাকে ইউরোপকে ইনভলভ করতে হবে, আপনাকে রাশিয়াকে ইনভলভ করতে হবে, আপনাকে চায়নাকে অ্যাক্টিভলি ইনভলভ করতে হবে, এবং সর্বোপরি জাতিসংঘ নামে যে প্রতিষ্ঠান আছে যারা আন্তর্জাতিক এই যুদ্ধ বন্ধ কিংবা শান্তি এবং সম্প্রীতির যে এগ্রিমেন্ট গুলোকে তারা লবি করে নেগোশিয়েট করে যা তৈরি করে, সেই জাতিসংঘ পর্যন্ত এখানে ইনভলভ না। পাকিস্তান নামে একটি রাষ্ট্র, তার মাধ্যমে আমরা যে সিজফায়ার করছি এর মধ্যে কিছু সময় ব্যয় করা মাত্র। এর মানে হচ্ছে আমার ভিতরে যে পলিসি আছে, যে অ্যাকশনস আছে, আই উইল বাই টাইম বাট আই উইল কমপ্লিট মাই এজেন্ডা থ্রু মাই অ্যাকশনস আনটিল মাই গোল ইজ অ্যাচিভ। গোল কিন্তু কেউ এখনো অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। ইসরায়েলের একটা গোল আছে, ইসরায়েল এখনো সেই দিকে অগ্রসর হচ্ছে। আমেরিকার কিন্তু একটা গোল আছে, হচ্ছে সেই জায়গায় আধিপত্য ধরে রাখা। এখন আপনি যে হরমুজের কথা বলেন, হরমুজে যদি টোল দিয়ে আমেরিকাকে তেল আনতে হয় তাহলে তো এটা আমেরিকার আত্মসম্মানের ব্যাপার। আর ইরান মনে করে যে হরমুজ যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমরা পেট্রো ডলারকে ভবিষ্যতে আঘাত করতে পারবো। আর পেট্রো ডলারকে যদি আঘাত করে হরমুজ থেকে যদি ওই মধ্যপ্রাচ্যের এনার্জি কেনার ক্ষেত্রে যদি এগেইন 1 রুবল কিংবা পাউন্ডকে ব্যবহার করতে হয় তাহলে ওখান থেকে ডলারে একটা বিশাল আঘাত আসবে, যে আঘাতটা হয়তো আমেরিকা অর্থনীতির জন্য একটা দুমড়ে মুচড়ে চলে আসে একটা ঝড় হবে। এবং চায়না একটা প্রস্তাব দিয়েছে যে টোলটা দেওয়া হবে সেটা তাদের মুদ্রায় দেওয়া হবে। এবং তাই হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এমন একটা সেটেলমেন্ট হয়তো হতে পারে, যদিও আমার কাছে মনে হয় এগুলো এখনো সেগুলো জায়গায় আমরা যাইনি, যদিও আমাদের জেডি ভ্যান্স এন্ড উইটকপ ওখানে যাচ্ছে। এট দ্য সেম টাইম ইরান তার স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠাচ্ছে। আমার কাছে মনে হয় দেখেন বড় বড় যে ফ্যাক্টর গুলা এখনো পর্যন্ত আপনার নিউক্লিয়ার মানে ওই যে জ্বালানি, নিউক্লিয়ার ইউরেনিয়াম এবং হরমুজ এবং ইরানের যে ক্ষতি হলো, এবং ইরান ইসরায়েল আশপাশের দেশগুলোকে আক্রমণ করবে না, যে 10টি পয়েন্ট ইরান দিয়েছে, এই 10টি পয়েন্টে এগ্রি করা ইসরায়েল এবং আমেরিকার জন্য খুব টাফ। এবং ইসরায়েল কি সিজফায়ারে খুশি কিনা? ইসরায়েল কিন্তু মোটে খুশি না। ইসরায়েল কি একটা সলিউশনে যাওয়ার পক্ষে চায় কিনা? ইসরায়েল কিন্তু চায় না, কারণ ইসরায়েলের এজেন্ডা তো অন্য জায়গাটায়। তখন এখন কথা হচ্ছে যে এগুলো আমরা দেখে কিছু সময় যেন পুলকিত হব, কিন্তু যেটা বাস্তবতা আমার প্রেডিকশন সেটা হচ্ছে যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর যুদ্ধের ডামাডোল আবার বাজবে। এই যুদ্ধ কন্টিনিউ করবে আনলেস সামবডি গেট এক্সহস্টেড, অর্থাৎ ইরান কমপ্লিটলি এক্সহস্টেড না হওয়া পর্যন্ত, কমপ্লিটলি সারেন্ডার করা না পর্যন্ত ইরান এই যুদ্ধও চালিয়ে যাবে এবং আমেরিকাও তাকে ছাড়বে না, কারণ ইসরায়েল তাকে ছাড়তে দিবে না। যদি এই যুদ্ধকে আপনি একটা বাসের সাথে তুলনা করেন তাহলে বাসের ড্রাইভার এই মুহূর্তে হচ্ছে আমেরিকা, কিন্তু বাস ড্রাইভারের মস্তিষ্ক বসে আছে এখন ইসরায়েল। ইসরায়েল কি চাবে বাস কোন দিকে, ইসরায়েল নিয়ন্ত্রণ করবে কোন দিকে বাস যাবে বা যাবে না। সুতরাং ইসরায়েলের এজেন্ডা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যখন না কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। কিছু সময় বিরতি হবে, কিন্তু এই শেষ, এটা শেষ না। জি, অনেক ধন্যবাদ। আমরা মোহাম্মদ মালিক আপনার কাছে যাই। আমাদের আলোচনা ইসরায়েলটা বেশ জোরালোভাবে উঠে এসেছে, সেটা হলো ইসরায়েল থামছে না কেন? মানে এই যুদ্ধবিরতিটা হয়েছে, মুরব্বী দেশ আমেরিকাও বলছে ওকে আমরাও চাইছিলাম যুদ্ধবিরতিটা হোক, এবং নানাভাবে আমরাই চাইছিলাম, এটিও অনেকভাবে বের হয়ে এসেছে। সেই জায়গায় ইসরায়েল তারা থামছে না কেন? তারা ইরানের ব্যাপারে হয়তো এখন আমেরিকার আপত্তি সত্ত্বে যাচ্ছে না, কিন্তু লেবাননে চালিয়ে যাচ্ছে এবং ইরান পাল্টা হামলা চালাচ্ছে। মানে উস্কানির কারণটা কি, কিংবা এটি পিছনে তাদের লাভটা কি হতে পারে? দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি রশিদ ভাইয়ের আগের আলোচনায় একটু মানে অ্যাড করতে, সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। সেটা হলো এই যুদ্ধের ফলে লং রান এফেক্ট কি হতে পারে। সামনে কতগুলো বিষয় কিন্তু অলরেডি বিশ্ব ব্যবস্থায় চিন্তা ভাবনাগুলো এসছে। আমরা কিন্তু এই যুদ্ধের আগে থেকে একটা কথা শুনতে পাচ্ছিলাম যে স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই যে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ নতুন একটা বিশ্ব ব্যবস্থার উদ্ভব হতে পারে। তো ইরান আমেরিকার যুদ্ধটা কিন্তু সেই ভাবনাটাকে আরো বেশি এখন অত্যাসন্ন করে দিয়েছে। তার কারণটি হলো এই যে দেখুন যে এই যে আমেরিকার শক্তিমত্তাটা আসলে কোথায়। মিলিটারিলি আমেরিকার সবচেয়ে সক্ষম জাতি, নো ডাউট, এটা সবাই স্বীকার করবে। কিন্তু আমেরিকার আসল শক্তি ছিল ফিনান্সিয়াল, ইকোনমিক্যালি, সেটা হলো ইউএস ডলার। অর্থাৎ বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ইন্টারন্যাশনাল পেমেন্ট সেটেলমেন্টের ব্যাপারে মুদ্রাটি কি হবে? ডলার। বিশ্ব বাণিজ্যের 80% সেটেলমেন্ট হয় কিন্তু এই ইউএস ডলারে। যেখান থেকে আপনি এই 90 দশকের আরব যুদ্ধের পর থেকে কিন্তু পেট্রো ডলার যেটা আসলো পৃথিবীতে, যেটি যে মিডল ইস্টের তেলগুলো বিক্রি হবে ডলারে, এবং সেই তেল বিক্রির টাকা সেটেলমেন্ট হবে আমেরিকাতে।
ওই তেল রপ্তানিকারক দেশগুলো তাদের যে ইম্পোর্ট লায়াবিলিটি দায় মেটানোর পরে যে ডলারটা থাকবে আমেরিকার ইকোনমিতে সেটা আবার ইনভেস্টমেন্ট হবে। তার মানে দুটি কারণ, একটি কারণ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাটা ডলারে প্রতিষ্ঠিত হচ্ছে, আবার তেল বিক্রির টাকাটা, এই অবশিষ্ট টাকাটা কিন্তু আমেরিকার ভিতরেই বিনিয়োগ হচ্ছে, ট্রেজারিতে হচ্ছে, অন্যান্য ইনভেস্টমেন্ট শেয়ারে হচ্ছে, হয়ে কি হচ্ছে আমেরিকার অর্থনীতিতে সেটা একটি ইকোনমিক গ্রোথে হেল্প করছে। তার মানে ডলারের যে সুপ্রিমেসিটা এটা সারা বিশ্বে একেবারে দারুণভাবে আমেরিকার যে আধিপত্য সেটা তুলে ধরেছিল। কিন্তু সেটারই বিকল্প হিসাবে একটা বিকল্প মুদ্রা ব্যবস্থার জন্য বহুদিন ধরেই চেষ্টা হচ্ছে বা চিন্তা হচ্ছে, এবং এইরকম একটা চিন্তা ভাবনা থেকেই ব্রিক্সের মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ব্রিক্স অন্যান্য লক্ষ্যের পাশাপাশি বিকল্প ডলারের বিকল্প একটা বাণিজ্য ব্যবস্থার কথাও কিন্তু ব্রিক্স চিন্তা করে। এবং এখন যেটা এই ইরান যুদ্ধের ফলে যেটা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে, আমি সেখানে যাচ্ছি না, কারণ মূল ইস্যু থেকে আমরা বেরিয়ে যাব। তো এখন যেটা হচ্ছে যে এই পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইয়ানের ব্যবস্থাটা, অর্থাৎ ইরানের কিন্তু আমরা জানি 80% তেল আমদানি করে চীন। তো এখন ভেনেজুয়েলা থেকে তেল আনতো, এখন ভেনেজুয়েলা যেহেতু চীনের হাতছাড়া হয়ে যাচ্ছে, অতএব ইরান এবং আরো দু একটি দেশ এরকম আছে যেখানে তেল চীনকে আমদানি করতে হবে, কারণ চীন কিন্তু নিজে তেল উৎপাদন করে না। তো এই যে জিনিসটা, এই যে বৃহৎ একটা পেট্রোলিয়ামের সেটেলমেন্টটা যদি ইউয়ানে শুরু হয়ে যায়, তাহলে ডলারের আধিপত্যটা তো কমে যাবে। এই প্রসঙ্গে আবার বলে রাখি যে এই সৌদি আরবের সাথে যে আমেরিকার যে চুক্তি হয়েছিল 50 বছরে, পেট্রো ডলারের যে চুক্তিটা ছিল, যেখানে এখানে বিনিয়োগ হবে ডলার, সেই চুক্তি কিন্তু সৌদি আরব রিনিউ করেনি, লাস্ট ইয়ারই এটা এক্সপায়ার করেছে, রিনিউ হয়নি। তো এরকম একটা অবস্থায় যদি পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান যদি আসে মুদ্রা ব্যবস্থায়, তাহলে কিন্তু ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাবে, আমেরিকার আধিপত্য সেখানে মানে কি বলবো বিপদ বা মানে রিস্কের সম্মুখীন হবে, মানে একটা ধাক্কা খাবে, বড় ধরনের একটা হোঁচট খাবে। হোঁচট খাবে, কারণ অলরেডি তো রাশিয়া রুবল বাণিজ্য হচ্ছে। এই রাশিয়া যুদ্ধের পরে, স্যাংশনের পরে কি হচ্ছে যে ইউরোপীয় দেশগুলো কিন্তু রুবলে তেল কিনছে রাশিয়ার কাছ থেকে। এদিক দিয়ে আবার ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে রুপিসে তেল কিনছে, রুবলে কিনছে, তাই না? তো সেই অবস্থায় কিন্তু অনেকগুলো দেশ অলরেডি এই ডলার ব্যবস্থা থেকে বেরিয়ে গেছে, এবং সামনে যদি আরো যায়, এবং স্পেশালি পেট্রোলিয়াম মার্কেটের পেট্রো ডলার প্রতি পেট্রো ইয়ান যদি চলে আসে, তাহলে কিন্তু আসলে আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার সুপ্রিমেসি ওভার দ্য ওয়ার্ল্ড মানে প্রশ্নের মুখোমুখি হবে, হুমকির সম্মুখীন হবে। এবার আমি আপনার মূল প্রশ্নে ফিরে আসি, সেটি হলো যে ইসরায়েলের স্বার্থটা আসলে কি। দেখুন, রশিদ ভাই তো বলেছেন যে আমেরিকা তো যুদ্ধে যায়নি, ইসরায়েল আমেরিকাকে বাধ্য করেছে যুদ্ধে যাওয়ার জন্য। তার মানে আমেরিকা ইসরায়েলের পারপাস সার্ভ করছে এই যুদ্ধের মাধ্যমে। ইসরায়েলের পারপাসটা কি? মিডল ইস্টে একমাত্র ইরান ছাড়া আর প্রত্যেকটি দেশ, গালফ কান্ট্রিজ বলেন, আরব কান্ট্রিজ বলেন, ইজিপ্ট থেকে শুরু করে সবাই কিন্তু একেবারে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব এবং নতজানু একটা নীতি নিয়ে তারা আছে। একমাত্র ইরান এবং ইরানের যারা প্রক্সি আছে, ইরান ব্যাক প্রক্সি, যেমন হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, তারাও কিন্তু ইরানি পৃষ্ঠপোষকতা, ইরানের প্রক্সি বাহিনী হিসাবে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রাখছে। তার মানে মিডল ইস্টে ইসরায়েলের একমাত্র হুমকি হলো এখন ইরান। ইরানকে যদি সাইজ করা যায়, তাহলে কি হবে? মিডল ইস্টে ইসরায়েলের আধিপত্য নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হবে। কাজেই ইরানের মতো একটি দেশ যতদিন থাকবে মিডল ইস্টে বা ইসরায়েলের কাছাকাছি, তার ইসরায়েলের ঘাড়ে ততক্ষণ মতো একটা বিষ মানে নিঃশ্বাস তার ঘাড়ে সে অনুভব করবে। তো ইরানকে সে সহ্য করতে পারছে না, ইরানকে এনিহাউ ধ্বংস করতে হবে, এটা হলো মেইন অবজেক্টিভ ইসরায়েলের। তো লেবানন ইস্যুটা জানতে চাচ্ছিলাম যে লেবাননে তারা হামলা অব্যাহত রেখে আসলে কি যুদ্ধ উস্কানিটা রাখতে চাচ্ছে, নাকি লেবাননের দখল করাটা ইম্পর্টেন্ট? এটা আরেকটা জিনিস বলেন যে এই যে এখন যুদ্ধটা ইরানের সঙ্গে, আসল যুদ্ধটা আমেরিকার আর ইরানের নয়, কিন্তু মূলত যুদ্ধটা ইসরায়েলের এবং ইরানের। আমেরিকা ইসরায়েলের হয়ে কাজ করছে। তাহলে এখানে মেইন পার্টি কিন্তু মানে ইরান এবং ইসরায়েল অ্যাকচুয়ালি।
এখন আপনি কি ইসরায়েলকে বাদ রেখে আপনি কি কোনো শান্তি আলোচনা করতে পারেন বা কোনো যুদ্ধবিরতি হবে? পার্মানেন্ট স্থায়ী হবে না। তার কারণ ইসরায়েল, ওই যে একটা কথা আছে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, তাই না? ইসরায়েলকে পার্টি করতে হবে এখানে। ইসরায়েল যে পর্যন্ত পার্টি না হবে সে পর্যন্ত কিন্তু এখানে কোনো শান্তি স্থাপন হবে না এবং টেম্পোরারি হবে না। রশিদ ভাই যেমনটি বলেছেন, হয়তো 2-3 সপ্তাহ পর আবার আমরা দেখবো যে আরো পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এটি কোনো সলিউশন না, কারণ ইরানের 10 পয়েন্টস কোনোদিন মেনে নেবেন আমেরিকা, ইসরায়েল তো প্রশ্নই আসে না, এবং ইসরায়েল না আসলে আমেরিকাও করবে না। আমরা ভুলে গেলে চলবে না যে ও ইজ ইসরায়েল, ইসরায়েল ইজ এক্সটেনশন অফ আমেরিকা, মিডল ইস্টে আমেরিকার এজেন্ট। কাজেই ইরানকে মানে ইসরায়েলকে অখুশি করে আমেরিকা কোনো কাজ কখনো করবে না। এখন যুদ্ধ বিরতিটা ট্রাম্পের জন্য একটা প্রয়োজন একটা বিষয় ছিল এই মুহূর্তে। মানে তার যে উনি এই 6 সপ্তাহ যুদ্ধ যাচ্ছে, এখন পর্যন্ত ইরান ধ্বংস হচ্ছে না কিংবা ইরান কমপ্লিটলি নতজানু হচ্ছে না, এটা তার জন্য একটা অস্বস্তিকর অবস্থা। এই অস্বস্তিকর অবস্থা একটু সাময়িক দম ফেলার জন্য তিনি এই পাকিস্তানকে দিয়ে, এটা পাকিস্তান কিন্তু নেগোসিয়েটর ভূমিকা নেয়নি, ট্রাম্পের হয়ে পাকিস্তান নেগোসিয়েট করছে। ট্রাম্প যা বলছে অ্যাকর্ডিং টু দ্যাট পাকিস্তান শুধু ফলো করছে। এখন ট্রাম্প পাকিস্তানকে কেন বেছে নিয়েছে, ওয়াই নট টার্কি বা অন্য কোনো দেশ? তার কারণটি হলো পাকিস্তানের সঙ্গে ইরানের আছে সুদীর্ঘ মানে বিশাল একটা সীমান্ত, যৌথ সীমান্ত, সেই সঙ্গে একটা ভালো সম্পর্ক। আবার পাকিস্তান এদিক দিয়ে এই আমেরিকার সঙ্গেও স্পেশালি ওই যে ভারত এবং পাকিস্তানের যে রিসেন্ট যুদ্ধটি হলো, তারপর থেকে আসিফ মুনিমের সাথে একটা মানে দারুণ একটা বন্ধুত্ব সৃষ্টি হলো আমাদের প্রেসিডেন্টের। হোয়াইট হাউসে তাকে নানা রকম সম্বর্ধনা, কত রকম আপ্যায়ন আমরা দেখেছি, এবং পাকিস্তান কি প্রস্তাব করলো, শান্তি নোবেল পুরস্কার জন্য সুপারিশ করলো। তো এই বিষয়গুলো হলো যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কাজেই আমেরিকা এবং সবশেষ যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে যে পোস্টটা করেছিলেন শাহবাজ শরীফ, তিনি সেইখানে লেখা ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য মানে তাই না, এটা ফিনান্সিয়াল টাইমস এ বোধহয় ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, নিউ ইয়র্ক টাইমসও বিষয়টা নিয়ে রিপোর্ট করেছে। আমি ফিনান্সিয়াল টাইমসে দেখলাম এটা। তাহলে এখন দেখুন যে এখানে ইসরায়েল কিন্তু নেই। ইসরায়েল পাকিস্তানের, রশিদ ভাইয়ের সাথে আমি একমত, উনি বলেছেন পাকিস্তান কখনো যুদ্ধ শান্তি স্থাপন করতে পারবেন পাকিস্তানের মধ্যস্থতায়, কারণ ইসরায়েল কখনো পাকিস্তানকে বিশ্বাস করবে না। আমেরিকার যত বন্ধুই পাকিস্তান হোক না কেন, ইসরায়েলের বন্ধু নয় পাকিস্তান। কাজে ইসরায়েলের মাধ্যমে পাকিস্তানের মাধ্যমে ইসরায়েলকে আপনি কিন্তু হয়তো পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমি এই জন্য ইসরায়েলের যদি পার্মানেন্ট তার যে অবজেক্টিভটা শুধু পার্মানেন্টলি ফুলফিল না হয়, তাহলে ইসরায়েল কখনোই ইরানের সাথে কোনো সন্ধি করবে না। আর সেই সন্ধি না করলে আলটিমেটলি কিছুদিন বন্ধ থাকবে যুদ্ধ। গাজার মতো, গাজা কি সব শেষ হয়েছে তা না, কিন্তু ঠিক ইরানও তাই। এবং ঠিকই দেখবেন যে খুব অদূর ভবিষ্যতেই আবার আমরা যুদ্ধের দামামা পুরোদমে বাঁচতেও দেখতে পারি আর কি। ওকে, আব্দুর রশিদ, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে মানে অনেকেই বলছিলেন একদম শেষের 2 সপ্তাহে বিশেষ করে যে প্রেসিডেন্ট যে কোনো মূল্যে, বিশেষ করে 21শে মার্চের পর থেকে তিনি যে কোনোভাবে হোক এই যুদ্ধ থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলেন, একটা ছুতো খুঁজছিলেন, একটা জয় খুঁজছিলেন, নানা কিছু চাচ্ছিলেন। কারণ অভ্যন্তরীণ চাপ, মিত্রদের সাথে সম্পর্কর অবনতি, অনেক বিষয়ে আমেরিকার জন্য কাজ করেছে। ইসরায়েলের বিষয়টি পুরোপুরি ভিন্ন। ইরানকে পুরোপুরি যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এটার বিপরীতে বড় কোনো ত্যাগও যদি স্বীকার করতে হয়, সেটার জন্য তারা প্রস্তুত, কারণ একমাত্র গলার কাটা তাদের জন্য ইরান। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধে জড়িয়ে পড়ে এখন তার বের হওয়াটাই একটু কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আবারও আমেরিকা একই ভুল করে একইভাবে আবারও যুদ্ধবিরতি শেষে যুদ্ধে জড়িয়ে পড়বে? ধন্যবাদ। যেটা আমি আগে বলেছি যে আমেরিকা এখন একটা চোরাবালির মধ্যে পড়ে গেছে। আমেরিকা এখন আসলে আমরা বলি না ফাটা বাসে পড়ে যাওয়ার মতো, সামনে যেতে পারছে না, পিছিয়ে আসতে পারছে না। অথচ আমেরিকা নামে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমাকে তো একটা ভিক্টরি দেখাইতে হবে। ডোনাল্ড ট্রাম্পের রিসেন্ট টুইট গুলো বিগত সপ্তাহে আমরা যেটা দেখেছি, যেভাবে করে উনি স্ল্যাং শব্দ ইউজ করেছেন, এবং তিনি ইভেন কি আপনার একটা ধর্মীয় বিশ্বাসকেও উনি কিন্তু ওখানে মানে মকারি করেছেন, রাইট?
এটা কিন্তু আমেরিকার প্র্যাকটিস না। আমরা কিন্তু সব ধর্ম সব বিশ্বাসকে কিন্তু রেসপেক্ট করা কান্ট্রি, সব বিশ্বাস সব ধর্মের মানুষের সাথে সহবাস করা কান্ট্রি, শান্তিতে বসবাস করা কান্ট্রি, তাই না? নট অনলি দ্যাট, আপনি দেখেছেন তার যুদ্ধমন্ত্রী পিটার হেক্সেল ইভেন কি খ্রিস্টান বাইবেলকে তিনি টেনে নিয়ে এসেছেন, যেটার জবাব আমাদের পোপ সাহেব দিয়েছেন যে এই যুদ্ধে আসলে মানে খ্রিস্টান স্ক্রিপচারকে নিয়ে আসার কোনো মানে হয় না, এবং এটা খ্রিস্টান স্ক্রিপ্টার অ্যাকচুয়ালি পরিষ্কার ভাবে বলে যে কোনো যুদ্ধের পক্ষে তারা না। খ্রিস্টান স্ক্রিপ্টারের মূল বক্তব্য কিন্তু এটা, সব ধর্মেরই কিন্তু মূল হচ্ছে এজেন্ডা বা বক্তব্য হচ্ছে এটা যে শান্তি। পারস্পরিক শান্তি স্থাপন করা, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমরা একটা এত বড় যুদ্ধ করতে যাওয়া, যে যুদ্ধটা দেখেন প্রায় 30 বছর ধরে নেতানিয়াহু জাতিসংঘের মধ্যে দেখিয়ে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, কাছাকাছি গেছে, 1 মাস বাকি আছে, 1 সপ্তাহ বাকি আছে, রাইট? এই মিথ্যাচারগুলো করেছে। কিন্তু অন দা আদার হ্যান্ড আমরা কখনো ইরানের পারমাণবিক অস্ত্র দেখলাম না। যদি থাকতো তাহলে তো তারা একটা পরীক্ষা চালাতো, একটা পরীক্ষা যদি চালাতে পারতো তাহলে তারা কিন্তু নর্থ কোরিয়ার মতো হয়ে যেত। যেমন নর্থ কোরিয়া পরীক্ষা চালায় বলছে আমাদের নিউক্লিয়ার ওয়েপন আছে, তাকে আর কেউ কিন্তু ভয় দেখায় না, সৌম্য করে চলে, এবং সেও কিন্তু নিজের মতো করে নিরাপদ আছে, কেউ তাকে আক্রমণ করে না। যদি তাদের থাকতো তাহলে তারা পরীক্ষা চালিয়ে দেখিয়ে দিত। কিন্তু তারা বড় বলে আসছে যে না, আমরা আসলে এটা আমাদের একটা রাইট, এনটিপি চুক্তির অধীনে একজন কান্ট্রি হিসেবে আমরা একটা রাইট আছে, আমি সিভিল পারপাসের জন্য এটাকে এনরিচ করব। এবং দেখেন আগে কিন্তু তাদের সাথে আমার একটা চুক্তি ছিল কিন্তু আমেরিকা, সেই চুক্তি অনুযায়ী কিন্তু আইএই এর যে এক্সপার্টরা তারা কিন্তু 365 দিন 24 ঘন্টা কিন্তু তারা নজরদারি করতো সেই আপনার মানে ইউরেনিয়াম ফ্যাক্টরি গুলোতে যেখানে ইউরেনিয়াম ইনরিচ করা হচ্ছে। তো সেটা তো খুব ভালো ছিল, সেটা পৃথিবীর সব, ইউরোপ মেনে নিয়েছিল, চায়না মেনে নিয়েছিল, গোটা দুনিয়া মেনে নিয়েছিল, আমেরিকা মেনে নিয়েছিল, ওটা ভালোই চলছিল। কিন্তু আমাদের প্রেসিডেন্টের কোনো পূর্ব প্ল্যান ছিল না। কোনো একটা যুদ্ধ করতে গেলে আপনাকে লং টাইম আগে একটা প্ল্যানিং তৈরি করতে হয়, সেই প্ল্যানিং এর মধ্যে আগে আপনাকে বন্ধু রাখতে হয়, যে যুদ্ধে যখন আমি যাব আমার আশপাশে বন্ধু থাকবে কিনা, সেই বন্ধুদেরকেও আগে থেকে কনভিন্স করতে হয়। যেমন এর আগে লিবিয়া বা ইরাক যুদ্ধে আপনি দেখেছেন নেটো আমাদেরকে সবসময় সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করেছে, সমস্ত দিয়ে, যুদ্ধ দিয়ে, সোলজার দিয়ে। কানাডার মতো রাষ্ট্র আমাদেরকে সবসময় সব দিক দিয়ে সহযোগিতা করেছে। কিন্তু এবার আমার বন্ধুরা আমাদের পাশে নাই কেন? কারণ এটা আমার লম্বা প্রস্তুতি ছিল না, এই যুদ্ধ আমার প্ল্যানিং এর মধ্যে ছিল না। এই যুদ্ধ আমার তো প্ল্যানিং এ ছিল, আমি কখন, আপনি দেখেছেন উনি গ্রিনল্যান্ড দখল করবেন এটা নিয়ে কথা বলতে গিয়ে উনি আমাদের বন্ধুদেরকে, ইউরোপকে উনি ইয়ে করলেন, খেপিয়ে তুললেন। কানাডার মতো আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ইতিহাস নাই আমাদের সাথে কখনো দ্বিমত করার, তার উপর আপনার 100% টেরিফ, 200% টেরিফ, বিভিন্ন সময় বিভিন্ন টেরিফ ঘোষণা দিয়ে উনি তাকে, কানাডাকে বিরক্ত করলেন। তারপরে উনি দক্ষিণ আমেরিকায় গিয়ে ওখানে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলেন, যেটা সম্পূর্ণরূপে নজিরবিহীন, যে আমেরিকা এই ধরনের কখনো নীতিতে বিশ্বাস করে না যে একটা দেশের সিটিং প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা। তো এইভাবে হয়ে কি উনি এগুলোতে আগে ব্যস্ত ছিলেন, এবং উনি ক্রেডিট পছন্দ করেন, অর্থাৎ কোনো একটা কাজ করবেন আপনাকে ধরে নিয়ে আসবে, এটা উনার ক্রেডিট। গ্রিনল্যান্ড দখল করবে, এটা উনার একটা ক্রেডিট, এবং কানাডাকে থ্রেট দিবে, ওটা একটা ক্রেডিট। নেটো থেকে উনি বেরিয়ে যাবে, ওটা একটা ক্রেডিট। এগুলো ক্রেডিট উনি সবকিছু নিতে পছন্দ করেন। এই ক্রেডিটের ধারাবাহিকতায় এইটা ইসরায়েল কিন্তু সবসময় অপেক্ষায় ছিল যে এরকম একটা জায়গা কখন তৈরি হবে, কোন আমেরিকার প্রেসিডেন্টকে আমরা অমুক একটা জায়গায় টাইমিং এ পাবো যে বলে বেটে মিলে যাবে, এবং তাকে দিয়ে আমরা আক্রমণ করবো ইরানকে। কারণ আমাদের দরকার হচ্ছে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কারণ ইসরায়েল, যেটা আমাদের মালিক ভাইও বললেন, যে একচ্ছত্র আধিপত্য ইসরায়েলের দরকার হচ্ছে মধ্যপ্রাচ্যে, যাতে কেউ তাকে চ্যালেঞ্জ করতে না পারে। তো এইটা কিন্তু মানে বিগত প্রায় 15-20 বছর ধরে এটা কিন্তু ইসরায়েল এই মোমেন্টামটাকে খুঁজছিল। কিন্তু ওনারা পেয়ে গেছেন একটা পাগলা প্রেসিডেন্ট, উনি পেয়ে গেছেন এমন একটা প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট সবকিছুতে ক্রেডিট নিতে পছন্দ করে। আর আপনি জানেন যে আমেরিকাতে যারা আমাদের রাজনীতিবিদ আছে, যারা বিভিন্ন ইলেকশনে জিতে, 94% তারা কোনো না কোনো ভাবে ইসরায়েল লবিস্ট গ্রুপ এপেক এর তারা টাকা নেয়। 82% আমাদের কংগ্রেসম্যান, বোথ সিনেট এন্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, কোনো যদি বিল কংগ্রেসে আসে পাশ করার জন্য যেটা ইসরায়েলের স্বার্থকে রক্ষা করে, তারা বরাবরই তারা ভোট দেন, বোথ ডেমোক্রেট এন্ড রিপাবলিকান। এই জন্য দেখবেন ডেমোক্রেটরা কিন্তু এত চিল্লাচিল্লি করতেছে না। এরকম একটা যুদ্ধে আমাদেরকে নিয়ে গেল, আমরা একটা ভুল যুদ্ধ করছি, ডেমোক্রেটরা তো ফেটে যাবে তাদের মানে কথাবার্তা দিয়ে। আমরা দেখছেন আপনি কোন ডেমোক্রেটদের মুখে সেই ধরনের, একমাত্র বার্নি স্যান্ডার্স ছাড়া, মানে উনি তো ডেমোক্রেট না, অন্য ডেমোক্রেটদের মধ্যে সেই ধরনের কোনো আওয়াজ কিন্তু নেই। চাক শুমাকার কিংবা আমাদের, মানে তারা প্রেসিডেন্টকে নিয়ে কথা বলছেন, যুদ্ধটা নিয়ে তেমন একটা নয়, প্রেসিডেন্টকে নিয়ে হয়তো কথা বলছেন। রাইট, তারা এখন কথা হচ্ছে যে এই জায়গাটা, এইটা হচ্ছে মোক্ষম একটা সময় চলে এসেছে, যেটা চাচ্ছিল ইসরায়েল বহুদিন ধরে। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধে আমরা এখন আটকে গেছি, এখন আমাদের প্রেসিডেন্ট বুঝতে পারছে যে এটা একটা হুইমজিক্যাল যুদ্ধ হয়ে গেছে, এটা একটা, যার ফলে উনি কিছু ওনার টুইটে মনে হচ্ছে যে উনি পারলে হাত পা ধরে রিকোয়েস্ট করে, ভাই যুদ্ধ বন্ধ কর না, হরমুজটা খুলে দে। আপনার টুইট গুলো যদি ইমোশন দেখেন, ইমোশন গুলো কিন্তু সেই ধরনের। এর মানে হচ্ছে কি, আমরা এখন ওখান থেকে বের হতে চাই, কারণ আমেরিকার জনগণ ফুঁসে উঠছে। 80% আমেরিকার জনগণ এই যুদ্ধের পক্ষে নাই। ইভেন কি মজার ব্যাপার হচ্ছে, মেজরিটি জুইশ পিপলও কিন্তু এই যুদ্ধের পক্ষে না।
তাহলে এমন একটা যুদ্ধ আমরা যদি দীর্ঘস্থায়ী করি তাহলে আমাদের ঘরোয়া রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, রিপাবলিকানরা ক্ষতিগ্রস্ত হবে। ইভেন আপনি যেটা আমার মালিক ভাই বললেন যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ওখানকার জনগণ কিন্তু ফুঁসে উঠছে। সুতরাং এই মুহূর্তে আমরা যদি যুদ্ধকে কনক্লুড করতে চাই, একটা অর্থবহ চুক্তি যদি করে আমরা বেরোতে না পারি, এটা ডোনাল্ড ট্রাম্পকে তো ক্ষতিগ্রস্ত করবে। এটার যদি ইকোনমিকে ক্ষতিগ্রস্ত করে, কারণ এই যুদ্ধটা বন্ধ করতে পারলে এই ক্রেডিটটা কিন্তু রিপাবলিকানরা বা ডোনাল্ড ট্রাম্প নেবেন, কিন্তু ইকোনমিকে যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে কিন্তু মিড টার্ম ইলেকশনের মধ্যে এটা কিন্তু হিউজ প্রভাব পড়বে। কারণ আমেরিকান জনগণ কিন্তু সবচেয়ে বড় আগে দেখে, আপনি যুদ্ধ করবেন কি করবেন করেন দোষ নাই, কিন্তু যদি আমার পকেট ক্ষতিগ্রস্ত হয়, আমি যদি গ্রোসারি ঠিক মতো কিনতে না পারি, আমি যদি গাড়ি ঠিক মতো কিনতে পারি, আমি যদি বাড়ি কিনতে না পারি, তাহলে কিন্তু খবর আছে। এর প্রভাবটাই কিন্তু যুদ্ধের মিড টার্মের মধ্যে মিড টার্ম ইলেকশনে পড়বে। আর মিড টার্ম ইলেকশনে যদি পড়ে এবং সেক্ষেত্রে যদি ডেমোক্র্যাটরা যদি মাত্র কয়েকটা সিটের ব্যবধানে তারা যদি সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দখল করে নেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টটা হবে। এই ধরনের কথাবার্তাই আমরা চারিদিকে এখন শুনছি, হাতে ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যুদ্ধবিরতি চলছে, কিন্তু এটা কতটা স্বস্তিদায়ক কিংবা কতটা অনিশ্চিত সেই বিষয়গুলো আমাদের আলোচনায় এসেছে। কেন এই যুদ্ধ থেকে চাইলেও বের হওয়া যাচ্ছে না, চাইলেও জড়ানো যাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমেরিকার সময় কাটছে এবং সামনের দিনে বড় চ্যালেঞ্জ হরমুজ প্রণালী। সেইখানে অর্থাৎ যে আলোচনাটা হবে সেটার মূল কেন্দ্রে চলে আসবে হরমুজ প্রণালী। আগে যে ইউরেনিয়াম বিষয়টি ছিল সেখান থেকে হরমুজ প্রণালী হয়তো সামনে চলে আসবে, কারণ এইখানে টোল দিয়ে আমেরিকান জাহাজ চলাচল করবে। এটি আমেরিকানদের জন্য আত্মসম্মানের হবে, অর্থনৈতিকভাবে সংকট তৈরি করবেই। নানা বিষয় উঠে এসেছে আমাদের আলোচনায়। আমরা আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।